মায়ালি চেজচেন্স মায়ালাই, তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট। তিনি একটা বই লিখেছিলেন, দ্য ফ্লো। এই বইটা পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত মানবজাতির মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে উদ্ঘাটন করেছিলেন। আর এটা হলো মনোসংযোগ। যখন তারা কাজ করে সেই কাজের মধ্যে 100% ফোকাস থাকতে পারে। ওই পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে এই কোয়ালিটিটা আছে। আর তুমি যদি সফল হতে চাও তাহলে তোমার মধ্যে এই কোয়ালিটিটা ডেভেলপ করতে হবে। আর আমি এই বইটার ডিপলি সাইকোলজি এবং সামারি তোমাকে শেয়ার করব, তার জন্য যেটা দেখার পরে তোমার ব্যক্তিত্ব সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বর্তমান যুগে আমরা যে ডিস্ট্রাকশন দেখতে পাই, আমাদের কাছে প্রচুর প্রাচুর্য আছে, আমাদের কাছে প্রচুর সম্পদ আছে, অর্থ আছে, নিরাপত্তা আছে, তবুও আমরা যে জিনিসের জন্য সবচাইতে বেশি ভুগি সেটা হলো উদ্বেগ, একাকিত্ব, মানসিক অবসাদ, বার্ডেন, এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যালোননেস, লোনলিনেস, এবং তাছাড়াও এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ফিয়ার। অর্থাৎ আমরা বর্তমানে যে সকল সমস্যার মধ্যে ভুগছি সেগুলো সলভ যদি আমরা না করতে পারি তাহলে আমরা কখনো সফলতা পাবো না। ওই আমাদের কাছে হতে পারে অর্থ আছে, অনেক মানুষ দেখা যায় যে অর্থ থাকার পরেও তারা সুখে নেই। অনেক মানুষ দেখা যায় তাদের নিরাপত্তাটা আছে কিন্তু তবুও তাদের মধ্যে আনন্দ নেই। তো বিশেষ করে এই যে প্রো স্টেট বইটা আছে বা এই বইটা আছে, এই বইটা আমাদের মানব জাতির মধ্যে সবচাইতে অন্যতম একটা বই। তো কিভাবে এটা কাজ করে সেটা আমরা অবশ্যই বুঝবো। তার আগে আমরা বলি যে আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে মাত্র 126 বিট পার সেকেন্ডে প্রসেসিং করতে পারে। ওয়েল, আমাদের ব্রেন পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী ব্রেন, কিন্তু এর মধ্যে দুটি মেন লিমিটেশন আছে। প্রথম লিমিটেশন হচ্ছে প্রসেসিং ক্ষমতা। এই ব্রেনে মাত্র 126 বিট পার সেকেন্ডে প্রসেস করতে পারে। ওয়েল, তার জন্য দেখা যায় যে যদি আমরা কোনো কাজ করি সেই কাজের সময় যদি কোনো ডিস্ট্রাকশন চলে আসে, সেটা হতে পারে থট, হতে পারে অন্য কিছু, তাহলে সেই ডিস্ট্রাকশনের জন্য প্রসেসিং ক্ষমতা আরো কমে যায় এবং সেই কাজের প্রতি মনোসংযোগ কমে যায়। দ্বিতীয় হচ্ছে আমরা এই ব্রেনের মাত্র 1% ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। আর বাদ বাকি 90%, 99% আমরা ব্রেনটাকে ইউজই করতে পারি না। তো এই লিমিটেশন যারা ওভারকাম করতে পেরেছে তারাই একমাত্র সফল ব্যক্তি আমরা বলতে পারি। তো যখন উদ্বেগ এবং ভয়ের কারণ আমাদের থাকে তখন কি হয়, মনোযোগ, মনোসংযোগ সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়ে যায়। এবং এই মস্তিষ্ককে যেমন রাস্তাতে ট্রাফিক জ্যাম হলে যে গাড়ি থাকে সেই গাড়ির যে স্পিড থাকে সেই স্পিড কমাতে হয় ট্রাফিক জ্যামের জন্য, ঠিক তেমন ভাবে যখন আমাদের মধ্যে ডিস্ট্রাকশন আসে, অতিরিক্ত চিন্তা আসে, ওভার থিঙ্কিং আসে, তখন কি হয় আমাদের যে ব্রেনের ক্ষমতা সেই ব্রেনের ক্ষমতা আমরা অটোমেটিক কমে যায়। সো এই বইয়ের মধ্যে পরবর্তী জিনিস যেটা বলছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটা আমার মনে হয় যে তুমি যদি একজন ছাত্র হয়ে থাকো বা একজন গভর্নমেন্ট অ্যাসপারেন্ট হয়ে থাকো বা যে কোনো ফিল্ডে থাকো, এটা খুব জানা দরকার যে অ্যাকচুয়ালি দু ধরনের প্লেজার হয়, দু ধরনের সুখ হয়। এবং যদি আমরা এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারি তাহলে দেখা যায় যে বেশি অংশ মানুষ তারা ভুল পথে প্রেরিত হয়। প্রথম হচ্ছে সাময়িক, এটা হচ্ছে প্লেজার। এটা বৈশিষ্ট্য হচ্ছে কেবল শারীরিক সুখ এবং মানসিক সুখ দেয়। এটা খুবই অল্প টাইমের জন্য, কম সময়ের জন্য, এবং এর উদ্দেশ্য হচ্ছে আমাদের সিস্টেমে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। অর্থাৎ কোনো মানুষ সে সিগারেট খেতে পছন্দ করে, যখন তার সিগারেট খাওয়ার ইচ্ছা হচ্ছে বা সিগারেট খাচ্ছে তখন সে একটা প্লেজার ফিল করে। কিন্তু যখন তার সিগারেট খাওয়াটা কমপ্লিট হয়ে যায় মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সে আবার আগের জায়গায় পৌঁছে যায়। এবং এটাই তার লাইফ টাইমে আলটিমেট লুপে চলে। এবং সেটাই হচ্ছে সাময়িক সুখ। এবং এমনভাবে অনেক সুখ হয়, ফর এক্সাম্পল তুমি এখন মোবাইল ফোন দেখছো, মোবাইল ফোন দেখার সময় বা কোনো মুভি দেখার সময় তুমি যে প্লেজারটা পাচ্ছ সেটা হচ্ছে সাময়িক সুখ। তো সাময়িক সুখ আমাদের আরাম দেয়, মানসিক বিভ্রান্তি থেকে দূরে রাখে, কিন্তু এর আলটিমেট
আমাদের রেজাল্ট ক্রিয়েট হয় না, আমাদের লাইফের মধ্যে আলটিমেট রেজাল্ট ক্রিয়েট হয় না, কিন্তু প্রকৃতি যে এনজয়মেন্ট, সেই এনজয়মেন্টটা কি, এটা আমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারি, সক্রিয়ভাবে। যখন কোনো মানুষ, সে বা যখন কোনো ছাত্র, সে তার সবচাইতে ইম্পর্টেন্ট মাইন্ড অর্থাৎ তার মনটাকে 100% মনোসংযোগ দিয়ে সেই কাজটি করছে, সে হতে পারে সে ক্রিকেট খেলছে, বা সে হতে পারে সে ফুটবল খেলছে, বা বই পড়ছে, কিন্তু এই কাজ করার মধ্যে তার মন 100% ফোকাস রাখতে পারছে, তখন তার সীমানা সে ছাড়িয়ে বা তার গণ্ডি ছাড়িয়ে সে এগিয়ে যেতে পারছে। অর্থাৎ সে একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। যখন সে ফোকাস থাকতে পারবে, তখন তার মধ্যে একটা চ্যালেঞ্জেস ভেতরে ভেতরে তৈরি হবে, এবং সে নিজের গণ্ডি ছাড়িয়ে আরো উপরে উঠবে, এবং সে সফলতার দিকে যাবে। এবং এর লং টার্ম বেনিফিট হয়, আর এর শর্ট টার্ম বেনিফিট হয়। এ আগের লুপে চলে যায়, যখন সে প্লেজার ফিল করে, সাময়িক সুখ পায়, সে আগের লেভেলে চলে যায়। কিন্তু যখন সে একটা লং টার্ম সুখ পায়, ফর এক্সাম্পল তুমি বই পড়তে ভালোবাসো, বা তুমি ছবি আঁকতে ভালোবাসো, ড্রয়িং করতে ভালোবাসো, যখন তুমি ড্রয়িং করছো, ড্রয়িং করার সময় তোমার মধ্যে একটা আনন্দ বা এনজয়মেন্ট তৈরি হচ্ছে। যখন এই আনন্দ তৈরি হচ্ছে, তখন তোমার মধ্যে অ্যাটেনশন পাওয়ার বাড়বে সেই কাজের প্রতি, এবং কখন টাইম চলে যাচ্ছে সেটা তুমি বুঝতেই পারো না, এবং এর মধ্যে তোমার নিজের মধ্যে একটা চ্যালেঞ্জেস তৈরি হয়। সেই চ্যালেঞ্জটা তোমার সেই কাজটা করায় আলটিমেটলি, এবং তোমার বেনিফিটও হয়। সো আই হোপ আমি বোঝাতে পারছি। নেক্সট স্লাইডে আমরা যদি যাই, তাহলে দেখতে পারবো এই বইয়ের মধ্যে কি আছে। অ্যাকচুয়ালি ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে যখন কোনো ব্যক্তি, কোনো সাপোজ ব্যক্তি, সে ডিস্ট্রাকশন আছে, সে অতিরিক্ত চিন্তা করছে, থট চলে আসছে তার অতিরিক্ত, সে এনজাইটির মধ্যে আছে, সে টেনশন করছে, তখন তার ঠিক এমন থট চলে, সে তার থটের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, সে কন্ট্রোল করতে পারে না থটটাগুলো, এবং এর জন্যই সে নিজে নিজে আহ, বলে না ডিপ্রেস থাকে, এবং কি হয়, তার যে আলটিমেট কাজগুলো, তার যে গোলগুলো, সেই গোলগুলো থেকে সে দূরে চলে যায়, এবং তার ওয়ার্কগুলো হয় না। আলটিমেটলি তার মধ্যে একটা বার্ডেন সৃষ্টি হয়, এবং তার মধ্যে একটা প্রোক্রাস্টিনেশন তৈরি হয়, যে সে কাজটা করবে বা পরে করবে, প্রোক্রাস্টিনেশন হয়, এবং সে আলটিমেটলি আনসাকসেসফুল হয়ে যায়। এমন পৃথিবীতে 99% মানুষ আছে যারা তার নিজের থটগুলোকে কন্ট্রোল করতে পারে না, বাট এর মধ্যে মাত্র 1% মানুষ আছে, তারা তাদের লাইফটাকে 100% কন্ট্রোল করতে পারে, এবং 100% কন্ট্রোল করা ইন দ্য সেন্স তার থটগুলোকে কন্ট্রোল করা। আই হোপ আমি বোঝাতে পারছি। সো যদি তুমি তোমার থটগুলোকে কন্ট্রোল করতে পারো, তাহলে কি হবে, তুমি ফ্লো স্টেটে চলে যাবে। আর এটাই হচ্ছে ফ্লো স্টেট। যে ব্যক্তি তার থটগুলোকে কন্ট্রোল করতে পেরেছে, সে কি চিন্তা করছে, সেই চিন্তার মধ্যে সে কন্ট্রোল আছে, সেই জিনিসটাকেই বলা হয় ফ্লো। তো এরা হচ্ছে সফল ব্যক্তি বলা হয়, আর এরা হচ্ছে আনসফল বা আনসাকসেসফুল ব্যক্তি বলা হয়। তো ফ্লো হলো এমন একটা মানসিক অবস্থান, যেখানে কোনো মানুষ তার কাজের মধ্যে এতটাই ডুবে যায় যে চারপাশের দুনিয়া, সময় এবং নিজের অহংকার, ইগো পুরোপুরি হারিয়ে যায়। অর্থাৎ যখন তার থটগুলোকে সে কন্ট্রোল করতে পারছে, তখন সে, সাপোজ সে থটগুলো কন্ট্রোল করে সে ভাবছে আমি এখন বই পড়বো, বা সে ভাবছে আমি এখন রং করব, কালার করব, তো সে তার প্রতি 100% কন্ট্রোল করে ফোকাস থাকছে। এবং যখন সে কাজের মধ্যে মগ্ন হয়ে গেছে, ফোকাস থাকতে পারছে, তখন অটোমেটিক তার যে ডিস্ট্রাকশন আছে আশপাশে, মোবাইল ফোন ডিস্ট্রাকশন, পরিবেশের ডিস্ট্রাকশন, তার যে নিজের ইমাজিনেশন, থটের ডিস্ট্রাকশন, সেগুলো সে শূন্য করে দেয়, এবং সে একটা পরিবার ছিন্ন ভাবে সে কাজ করছে, আর এটাকেই বলা হয় ফ্লো স্টেট। কাজের নিজের তখন পুরস্কার পরিণত করা, তখন না নিজের যে কাজ করছে এটাই সে ভাবে যে এটাই পুরস্কার, এটাই প্রাইস। মানসিক শক্তি কোনো বাধা ছাড়াই একমুখী হয়ে যায়, তখন কোনো ডিস্ট্রাকশন কাজ করে না, যে এর পরে কি হবে, এই কাজের পরে কি হবে, সে তখন কাজের মধ্যে মগ্ন হয়ে যায়। এবং মানসিক বিশৃঙ্খলা, সাইকোলজি, এন্ট্রপি সম্পূর্ণ বিপরীত অবস্থায় হয়। সো এটা যখন তুমি কোনো কাজ করবে, যেটা হতে পারে পড়াশোনা করা, হতে পারে ড্রয়িং করা, হতে পারে অন্য কিছু কাজ করা, যদি তুমি সেই কাজের প্রতি 100% মগ্ন থাকতে পারো,
এবং কখন টাইম চলে যাচ্ছে সেটা তুমি বুঝতেই না পারো, তখন তুমি ভাববে যে তুমি একটা স্টেটে এসছো, সেটা সাইকোলজিতে বলা হয় ফ্লো স্টেট। তো এর পরবর্তী আমরা দেখি, এর পরবর্তী হচ্ছে আসলে ফ্লো স্টেটের 8খানা সেকশন আছে। যদি তুমি এই 8খানা সেকশনের মধ্যে একটি সেকশনও না করতে পারো, তখন অটোমেটিক ফ্লো স্টেটটাকে ব্রেক হয়ে যায়। তো এই 8টা সেকশন কি? প্রথম সেকশন হচ্ছে যখন তুমি ফ্লো স্টেট আসবে, তোমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য সেট করতে হবে, গন্তব্য এবং কাজের ধাপ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। অর্থাৎ তুমি যদি একজন ছাত্র হয়ে দেখো, প্রথমত ভাবতে হবে তুমি কি বই পড়বে, কোন চ্যাপ্টার পড়বে, কোন বিষয় পড়বে, এবং এ বিষয় পড়ার মধ্যে কতক্ষণ পড়বে, কি কি প্রশ্ন আসবে, তুমি কি নোট নেবে, সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার থাকবে। এবং তারপরে যখন তুমি পড়তে চাইছো, তোমার মধ্যে অটোমেটিক ডিস্ট্রাকশন কমে যাবে। তোমার মধ্যে অলরেডি থাকবে যে তুমি কতক্ষণ পড়ছো, তুমি 45 মিনিট পড়বে। তোমার মধ্যে অলরেডি থাকবে তুমি পড়ার পরে নোট নেবে, প্রশ্ন করবে, ইমাজিনেশন করবে, অর্থাৎ এভরিথিং তোমার মধ্যে চলে আসবে। দ্বিতীয় হচ্ছে তাৎক্ষণিক ফিডব্যাক। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করছো, অর্থাৎ পড়াশোনা করছো, তখন তোমাকে নিজেকে বলতে হবে যে পড়াটা কি রাইট হচ্ছে, পড়াটা পরে কি আমি বুঝতে পারছি, এবং পড়াটা কতটা তুমি স্যাটিসফাই দিয়ে পড়াশোনা করতে পারছো। অর্থাৎ নিজের কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ তুমি যে পড়ছো সেই পড়াটা যত বেশি ফিডব্যাক দিতে পারবে, কাকে? নিজেকে। পড়তে পড়তেই তুমি বেশ 2 থেকে 3 মিনিট পরে প্রশ্ন করছো যে আমি কি রাইট ট্র্যাকে আছি, অর্থাৎ আমি যে পড়াটা এতক্ষণ পড়েছি 2 থেকে 3 মিনিট, সেই পড়াটাকে আমি বুঝতে পারছি না কেবল পড়ে যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে অনেক ছাত্ররা আছে, তারা মেবি 40 মিনিট পড়ছে, মেবি 3 ঘন্টা পড়ছে, কিন্তু আলটিমেটলি আউটকাম তারা জানেই না, তারা কেবল পড়ে যাচ্ছে। সো এক্ষেত্রে কি হয়, তারা যে রেজাল্ট পাচ্ছে, তাদের কোনো রেজাল্টই হচ্ছে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চ্যালেঞ্জ এবং দক্ষতা। আমাদের ব্রেন যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া। যদি আমরা চ্যালেঞ্জ দিতে পারি, তাহলে সেই কাজটা ব্রেন খুব সহজে এটা অ্যাকসেপ্ট করে এবং এগিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চ্যালেঞ্জ এবং দক্ষতার ভারসাম্যটা কি? তো চ্যালেঞ্জ এবং দক্ষতার ভারসাম্যটা জানতে গেলে আমরা পরবর্তী স্লাইডে দেখি। এখানে আছে চ্যালেঞ্জ এবং এখানে আছে দক্ষতা। সো এই যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটাকে আমাদের বুঝতে হবে। এনজাইটি, যদি কোনো ব্যক্তি, সাপোজ দুটো ব্যক্তি আছে, একটা ব্যক্তি হচ্ছে তার চ্যালেঞ্জ খুব বেশি হয়ে গেছে, সে খুব বেশি চ্যালেঞ্জ নিয়েছে, অর্থাৎ সে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে, কিন্তু সে ভাবছে আজকে সে না 5 ঘন্টা পড়বে, অর্থাৎ তার ক্ষমতার থেকে সে আরো 3 ঘন্টা বেশি সময় ধরে পড়বে। তার কাছে চ্যালেঞ্জ বেশি হয়ে গেছে, কিন্তু একই সাথে তার যে দক্ষতা সেটা কম, চ্যালেঞ্জ বেশি এবং দক্ষতা কম, সেক্ষেত্রে তার মধ্যে এনজাইটি বেড়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ছাত্র, তার ক্ষমতা আছে, সে 5 ঘন্টা পড়ার, 5 ঘন্টা পড়ার ক্ষমতা আছে, কিন্তু সে এই ক্ষমতা যখন আছে তখন ভাবছে যে আমি আজকে মাত্র 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা পড়বো, এবং তার দক্ষতা বেশি, সে 1 ঘন্টা পড়বে বলেছে, খুব অল্প টাইম পড়বে, তখন তার মধ্যে দেখা যায় তার মধ্যে বোর্ডাম চলে আসে, বোরিংনেস চলে আসে। ঠিক আছে? তো তখন তার ফুল স্টেটে আসা হয় না। যদি তুমি ফুল স্টেটে কাজ করতে চাও, তাহলে সায়েন্স বলছে যে তোমার মধ্যে যে ক্ষমতা আছে সেটাকে জানতে হবে, এবং তোমার সেই ক্ষমতা অনুযায়ী তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। যদি তোমার ক্ষমতা এবং চ্যালেঞ্জ যদি পারস্পরিক সমান হয়, তাহলে তুমি কেবলমাত্র ফুল স্টেটে আসতে পারবে, তখন তাছাড়া আসতে পারবে না। অর্থাৎ তুমি যদি চ্যালেঞ্জ প্রচুর হয় কিন্তু তোমার ক্ষমতা কম হয়, তখন তোমার মধ্যে এনজাইটি চলে আসবে। যদি তোমার মধ্যে চ্যালেঞ্জ কম হয় এবং ক্ষমতা বেশি হয়, তখন তোমার মধ্যে বোর্ডিং চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের সবচাইতে একটা গভীরের সাইকোলজি, যেটা প্রত্যেকটা ছাত্র জানা উচিত। সো তার পরবর্তী পয়েন্ট আমি যদি যাই, 4 নম্বর পয়েন্ট, কাজ এবং চেতনার একীভূতকরণ। অর্থাৎ কাজ এবং চিন্তার মাঝে কোনো দূরত্ব থাকে না। অর্থাৎ যখন তুমি কাজ করছো তখন কোনো চিন্তা করলে হবে না, যদি চিন্তা আসে সেই চিন্তাটাকে ক্যান্সেল করতে হবে, তখনই তুমি সেই জায়গাটায় যাবে। 5 নম্বর অবস্থান হচ্ছে গভীরে মনোযোগ। চারপাশে সব ধরনের বিভ্রান্তিকে আমাদের কম করতে হবে, তখনই তুমি সেই
গ্রেট জায়গাটায় পৌঁছতে পারবে, সেটা হচ্ছে ফ্লো স্টেট। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে নিয়ন্ত্রণের অনুভূতি। ব্যর্থতার কোনো ভয় থাকে না। ওই যখন আহ, তোমার মধ্যে তুমি যখন পড়াশোনা করছো, স্টাডি করছো, সেই স্টাডি আমরা ম্যাক্সিমাম ছাত্ররা কি করি, যে এই পড়াটা পড়ছি, আমরা পরীক্ষায় কি প্রশ্ন লিখতে পারবো, আমরা কি পড়াশোনার পরে মনে থাকবে যদি আমরা নাম্বার কম পাই, অর্থাৎ বিভিন্ন রকম চিন্তা, টেনশন তার মধ্যে চলে পড়াশোনায়। তো ফুল স্টাডি যদি আসতে হয়, তোমাকে আগে থেকে নির্ধারণ করতে হবে যে আমি পড়ছি এটা কেবল মনে রাখার জন্য, আমি একজন লার্নার, একজন স্টুডেন্ট, আমি ভুল করব, কিন্তু আমার এখন কাজ হচ্ছে এই টাইমটাকে 100% ফোকাস দিয়ে পড়া। এবং এর ভবিষ্যৎ কি হবে সেটা আমিও জানি না। আমি যদি চিন্তা করি, ভাবি, তারপরেও আমি জানতে পারবো না, তো আমি ভাববই না। তো আমি এখন কি করতে হবে, পড়াশোনা করতে হবে। তো তুমি তোমার কাজটার প্রতি 100% ট্রাস্ট দিতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অহংবোধের বিলুপ্তি। আমি কেমন দেখছি, মানুষ কি ভাবছে, এগুলোকে বন্ধ করতে হবে। বেশি অংশ 90% মানুষ এই ভুলটাই করে, যে সে যে কাজ করছে তার কাজের ফিডব্যাক অন্য মানুষের কাছ থেকে নেওয়া, অর্থাৎ সে ভালো করেছে, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কাজ করা। যখন তোমার মধ্যে এই অহংবোধ চলে আসছে, চলে আসছে, মানুষকে দেখাতে হবে, মানুষকে জানাতে হবে তুমি কি করছো, তোমার মধ্যে যে সাইলেন্স ভাবনা, চিন্তা ভাবনা নেই, তখন তোমার মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হবে। এবং তোমার হচ্ছে বাহির দিক দেখানোর জন্য তুমি কাজ করছো, তোমার ভেতরে, অর্থাৎ তোমার গভীরতা নেই, তুমি বাইরের জন্য কাজ করছো এবং তোমার মধ্যে রেজাল্ট ক্রিয়েট হবে না। সময় বিভ্রান্তি। কয়েক ঘন্টা সময় কয়েক মিনিটের মতো মনে হবে, যখন তুমি দেখবে যে আমি না ডিপলি কাজ করছি, আমি 100% ফোকাস থাকতে পারছি, আমি এই কাজের মধ্যে নিজেকে জাস্ট দিয়ে দিয়েছি, তখন তোমার মধ্যে টাইম কখন হয়ে যাচ্ছে তুমি বুঝতেই পারবে না। তখন ঘন্টার কাজ মিনিটে মনে হবে। একই সাথে কাজের স্পিডটাও বাড়বে, তোমার অভিজ্ঞতা বাড়বে, এবং তোমার মধ্যে কোয়ালিটি ডেভেলপ হবে। এই তিনটে জিনিস একসাথে ডেভেলপ হবে। সো আই হোপ আমি বোঝাতে পারছি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো পরবর্তী স্লাইড হচ্ছে কর্মক্ষেত্রে ফ্লো। দুজন ব্যক্তি ছিল, একজনের নাম হচ্ছে জুলিও এবং একজন নাম ছিল রিকো। তারা একই কাজ করতো, কিন্তু তাদের মধ্যে মেন পার্থক্য ছিল, সেটা হচ্ছে মাইন্ডসেট। জুলিও এবং রিকো, জুলিও হচ্ছে সে কাজ করতো 43 সেকেন্ডে এবং একটা ফ্যাক্টরিতে কাজ করতো। তার মাইন্ড সবসময় বিরক্ত হতো, ক্লান্ত হতো, যে কেন এই কাজগুলো করছি, কেন এতটা আরো কাজ বাকি আছে। তার মধ্যে মাথায় ঘুরতো একটা গাড়ির পাংচার হওয়ার টায়ারের দুশ্চিন্তা। ওয়েল, এই চিন্তাটা বারবার করতো। দেখবে অনেক মানুষ আছে, তারা সফল না, তারা ব্যর্থ মানুষ। ব্যর্থ মানুষ ইন দ্য সেন্স তাদের মধ্যে নেগেটিভিটি প্রচুর আছে। আমি ব্যর্থ তাদেরকেই বলি যারা ফেল হয়েছে, কিন্তু কেন ফেল হয়েছে তারা জানে না, এবং সেটাকে বারবার রিপিট করে। তুমি ভুল করছো, কিন্তু সেই ভুলটা যদি বারবার রিপিট করছো, তার মানে তখনই তুমি ব্যর্থ মানুষ। এবং এই যে চিন্তা করছে গাড়ির পাংচার হওয়ার কথা, দ্যাট ইজ আ রিয়েল স্টোরি। এবং সেই চিন্তাটাকে তাকে মানসিক ভয়, বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং অন্তহীন এক দুশ্চিন্তার মধ্যে নিয়ে গেছিল। কিন্তু রিকি, সে একই ফ্যাক্টরিতে কাজ করে, সে আহ, একই সময় ধরে কাজ করছে, কিন্তু তার মধ্যে কাজের মধ্যে পার্থক্য হচ্ছে তার মাইন্ডসেট। সে একই ফ্যাক্টরি হুবহু একই কাজ করছে 5 বছর ধরে। তার মনোভাব কি ছিল, সে কাজটি একটি অলিম্পিক গেমসের মতো পরিণত করেছে। ওই তুমি যদি একজন ছাত্র হয়ে থাকো, স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার মাইন্ডসেট কেবল ছাত্র মতন করলে হবে না। কারণ ছাত্রর মাইন্ডসেট, যদি তোমার মধ্যে কেবল ছাত্র মাইন্ডসেট থাকে, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে তুমি কেমন মাইন্ডসেট দরকার, সেটা হচ্ছে লার্নিং মাইন্ডসেট, লার্নার মাইন্ডসেট হতে হবে। কারণ ছাত্র মাইন্ডসেটের মধ্যে কম্পিটিশন, ক্রিটিসাইজ অ্যান্ড কম্পারিজন তৈরি হয়, কারণ আমাদের একটা কম্পিটিশন মার্কেট। কিন্তু তোমার মধ্যে যদি লার্নিং মাইন্ডসেট তৈরি হয়, তুমি ফেল করছো, আবার উঠে দাঁড়াচ্ছ, আবার ফেল করছো, উঠে দাঁড়াচ্ছ, অর্থাৎ তোমার মধ্যে এই যে প্রবণতা, পাঞ্চুয়ালিটি, এটা তৈরি হয়। এটা হচ্ছে পাঞ্চুয়ালিটি। ছাত্রের মধ্যে লার্নিং এর মাইন্ডসেটের মধ্যে পাঞ্চুয়ালিটি তৈরি হয়। সো সে কি করছে, সে কাজ করছে একটি অলিম্পিক গেমসে, এবং লক্ষ্য নিজের আগের রেকর্ডকে ভাঙা।
তুমি আজকে 3 ঘন্টা পড়েছো, নেক্সট দিন তোমার লক্ষ্য করতে হবে তুমি মাত্র 3 ঘন্টা 3 মিনিট পড়বে, কিন্তু যেন এর থেকে বেশি টাইম হয়। এবং আজকে তুমি যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আগামী দিন করবে না, এবং সেগুলিকে লিখে রাখতে হবে। এবং ফলাফল, সে 43 সেকেন্ডে কাজ মাত্র 28 সেকেন্ডে নামিয়ে এনেছে তার দক্ষতার মধ্য দিয়ে। এবং সেটা কখন সম্ভব? যখন তোর মধ্যে লার্নার মাইন্ডসেট ডেভেলপ হবে। পরবর্তী আমরা চলে যাই যে শরীরের আমাদের মাধ্যমে আহ, 3টে জিনিস, একটা হচ্ছে গতি, একটা হচ্ছে স্থিরতা, এবং 3 নম্বর হচ্ছে ইন্দ্রিয়তা। আমাদের মধ্যে এই 3টে জিনিসকে ডেভেলপ করতে হবে। যদি এর মধ্যে একটি জিনিসও কম থাকে তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। তোমার মধ্যে গতি কম আছে, মেবি তোমার গতি অল্প আছে, তোমার মধ্যে স্থিরতা প্রচুর আছে, তুমি খুব শান্ত থাকতে পারো, এবং তোমার ইন্দ্রিয়, যে 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলোকে তুমি খুব পর্যাপ্ত ব্যবহার করতে পারো, কিন্তু তোমার মধ্যে গতি নেই। আমি অনেক মানুষদেরকে দেখেছি তাদের সফলতা নেই। বা তোমার মধ্যে গতি খুব আছে কিন্তু তোমার মধ্যে স্থিরতা নেই, তার মানে তোমার মধ্যে ডিসিশন পাওয়ার থাকবে না। এই স্থিরতা মানুষের মধ্যে ডিসিশন পাওয়ার ডেভেলপ করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ওকে, তো যদি স্থিরতা কম থাকে তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। এর ইন্দ্র হচ্ছে আমাদের কোয়ালিটি ডিফাইন করে, সেই ব্যক্তিটার কোয়ালিটি, ওভারঅল কোয়ালিটি, তার ইন্দ্রিয়গুলো কতটা সক্রিয় রাখতে পারছে সেটা ডিফাইন করে। সো ধরো কোনো ব্যক্তি সফল হবে, তাহলে তার এই 3টে জায়গায় কাজ করতে হবে। একটা হচ্ছে গতি, চ্যালেঞ্জ নিতে হবে, দৌড় বা খেলাধুলার সময় শরীর এবং মন এক হয়ে যায়, চারপাশে কোলাহল থেমে যায়, এবং মনোযোগ থাকে শুধু লক্ষ্যে। তুমি কি কখনো খেয়াল করেছো যখন তুমি দৌড়াচ্ছ, তোমার 100 মিটার রান আছে, এই 100 মিটার রানে ওই যে টাইমটা তুমি স্পেন্ড করবে 1 মিনিটের মতন, 1 মিনিট টাইম স্পেন্ড করবে, সেই টাইমটা তুমি কি ওই ডিস্ট্রাকশন হয়ে যাও যে আশপাশে কে হাততালি দিচ্ছে, বা কে তোমার থেকে এগিয়ে যাচ্ছে, বা তুমি যদি হেরে যাও কে কি বলবে? মাত্র 1 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওই 100 মিটার রানটা, যে রানটা সে 1 মিনিটে নিচ্ছে, সেই টাইমটা সে 100% ফোকাস থাকে। যে ফার্স্ট হবে, অর্থাৎ যে 100 মিটার রানে যে ফার্স্ট হবে, সে নো ডিস্ট্রাকশন জোনে থাকে, তার মধ্যে একটি জিনিস থাকে, সেটা হচ্ছে লক্ষ্য, টার্গেট। দ্বিতীয় হচ্ছে স্থিরতা এবং নিয়ন্ত্রণ। যখন তুমি স্থির থাকতে পারবে, তোমার মন স্থির থাকতে পারবে, তখন তুমি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে পারবে। যোগব্যায়াম, মার্শাল আর্ট, তুমি কি কখনো লক্ষ্য করেছো যারা মার্শাল আর্ট শেখে, তখন তাদের প্রথম হচ্ছে তাদের মনটাকে কন্ট্রোল করতে হয়। তাদের মাইন্ডটাকে যতক্ষণ সে কন্ট্রোল না করতে পারবে, ততক্ষণ তার মার্শাল আর্ট স্টাডি হয় না। কারণ মার্শাল আর্ট সম্পূর্ণ নির্ভর করে তার মাইন্ড পাওয়ারের ওপর, তার মনটাকে কতটা কন্ট্রোল করতে পারছে তার উপর। তো নিজের ভেতরের সেই বিক্ষোভ চিন্তা ভাবনা, সেই থেকে দূরে রাখার জন্য একটা হচ্ছে আমাদের ভারতবর্ষেরই, সেটা হচ্ছে যোগা। এর মধ্যে একটা আছে ব্রিদিং এক্সারসাইজ। সো সেই শ্বাস প্রশ্বাস ফোকাস করা মানসিক বিশৃঙ্খলা দূর করতে পারে। তো এটাকে মাস্টার হতে হবে। প্রথম মাস্টার হতে হবে আমাদের স্পিরিটটাকে মাস্টার হতে হবে, দেন আমাদের মাইন্ডটাকে মাস্টার হতে হবে যেখানে আমরা স্থিরতা থাকতে পারবো, এবং তৃতীয় হচ্ছে আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় আছে, অর্থাৎ 10টা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়কে আমাদেরকে মাস্টার হতে হবে। শুধু পেট ভরানোর জন্য খাওয়া না, তাহলে কি খেতে হবে? খাবার খেতে হবে খুবই গভীরতা থেকে, আমরা স্বাদ নিতে পারছি কি, সেই খাদ্যটা আমাদের শরীরের মধ্যে কতটা বেনিফিট দিচ্ছে, শরীরের মধ্যে কতটা রিকোয়ারমেন্ট পূরণ করছে, সেগুলো জানতে হবে। অর্থাৎ শুধু পেট ভরার জন্য খাদ্য না, খাদ্য খেতে হবে আমাদের শরীর বিল্ড আপ করার জন্য, আমাদের মেন্টাল অরাকে ডেভেলপ করার জন্য। এবং যখন ফর এক্সাম্পল তুমি যে কাজই করছো, আমি সাধারণভাবে বলছি, যখন তুমি গান শুনছো, আমরা কেবল গান শুনি, কিন্তু গানের মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার আছে, ভাইব আছে, মিউজিক আছে, সেগুলোকে যদি আমরা সেপারেট ভাবে শোনার চেষ্টা করি, এটাই হচ্ছে ইন্দ্রিয়র কাজ। আই হোপ আমি বোঝাতে পারছি। মেবি অনেক মানুষ এগুলো করতে পারে। দেন পরবর্তীতে আমরা যদি চলে যাই, সেটা হচ্ছে মন যখন খেলার মাঠ, তখন মাইন্ড অ্যাজ এ প্লেগ্রাউন্ড। ওই স্মৃতিশক্তি, যে স্মৃতিশক্তিগুলো আছে, ফর এক্সাম্পল আমাদের যে মনের ক্ষমতা, অতীতে কি ঘটনা ঘটেছিল সেগুলোকে
নিছক তথ্য হিসেবে না দেখে স্মৃতি দিয়ে মস্তিষ্ককে নতুন চিন্তার জাল বুনতে হবে। অর্থাৎ অতীতে যেটা ঘটে গেছিল সেই তথ্যকে আমরা অ্যাজ এ ইনফরমেশন হিসেবে রাখতে পারি, ঠিক আছে? বা সেগুলো যদি আমরা ইনফরমেশন ভেবে না রেখে আহ, সেগুলোকে যদি আমরা রিপ্লেস করে দিই আমাদের নতুন ব্রেনটাকে আপগ্রেড করার জন্য, তাহলে অতীত নিয়ে কখনো ডিপ্রেসই ঘটবে না। লেখালেখি, যদি আমরা আমাদের বেশি চিন্তা করি নেগেটিভিটি নিয়ে, তাহলে একটা সবচাইতে উল্লেখযোগ্য এক্সাম্পল হচ্ছে আমরা সেই জিনিসগুলোকে লিখে ডায়েরিতে ভরাতে পারি, এবং সেগুলোকে করলে আমাদের যে অতিরিক্ত বিশৃঙ্খলা চিন্তাভাবনা হতো সেগুলো কমে যায়। এবং বেশি অংশ সফল ব্যক্তিরা তারা প্রত্যেকদিন ডায়েরি লেখে, তারা কেমন কাজ করছে, কি কাজ করছে, তাদের কি কি চ্যালেঞ্জ আছে, কি কি অভিজ্ঞতা হয়েছে, কি কি অ্যাচিভমেন্ট আছে, তার ইনফরমেশন গুলো, তার অ্যাফার্মেশন গুলো সবকিছু তারা ডায়েরিতে লিপিবদ্ধ করে। এবং এই ডায়েরিটা তাদের একটা লাইফ অ্যাসেট হয়ে যায়। সে যদি পরবর্তীতে 1 বছর বা 5 বছর পরে এটা দেখে, তখন সে ইজিলি বলতে পারবে যে তার 5 বছর আগে কেমন লাইফ ছিল এবং কিভাবে সে এই গ্রোটা করেছে। এটা হচ্ছে আলটিমেট। এবং পরবর্তীতে হচ্ছে অ্যামটিটিউড। পেশাদার অনেক সময় টাকার চাপে আনন্দ হারিয়ে ফেলে। অনেক অনেক মানুষ আছে তারা না 100 কোটি টাকা আছে, অনেক অনেক মানুষ আছে 1000 কোটি টাকা আছে, কিন্তু এই টাকা থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে জিনিসটা নেই সেটা হচ্ছে আনন্দ। কারণ তারা কাজের জন্য এতটাই মগ্ন হয়ে গেছে যে কাজ করতে করতে টাকা ইনকাম করতে করতে তারা তাদের যে লাইফটা, লাইফের আলটিমেট পারপাস কিন্তু মানি ইনকাম করা নয়। লাইফের আলটিমেট পারপাস কিন্তু অন্য কিছু। পিস থাকতে হবে, এটা বাই প্রোডাক্ট। যে কোনো কাজে পিস থাকতে হবে, হ্যাপিনেস থাকতে হবে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে তাকে খোঁজা যে সে কেন জন্মগ্রহণ করলো, সেই সমাজটা কি করে উপলব্ধি করতে পারবে, সে কি অভিজ্ঞতা নিতে পারবে, কিভাবে উপকার করতে পারবে। এটাই হচ্ছে তার আলটিমেট লাইফের পারপাস। এবং তাছাড়াও তার লাইফের পারপাস আলাদা থাকা দরকার, এগুলো কমন থাকা। সো সেই জিনিসগুলোকে দেখা উচিত। এবং আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, সো এই বইটা কতটা গভীরে সেটা আমরা অনেক সময় বুঝতে পারছি যে আহ, এই যে বইটা আছে ফ্লো বইটা একটা মানুষের লাইফ চেঞ্জ করতে পারে। আই হোপ যারা এখনো পর্যন্ত শুনছে বা দেখছে তাদের অলরেডি অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি বলবো যে এই বইটা পার্সোনালি কিনতে, এবং যখন তোমরা পার্সোনালি কিনছো তোমরা বাই প্যাশনেট ভাবে এটা পড়বে, এবং টার্গেট রাখতে হবে যে আমি এই বইটা 1 মাসের মধ্যে পড়ে কমপ্লিট করব। কারণ কি হয়, অনেক সময় আমরা বই কিনে ফেলি কিন্তু বই পড়ি না, অনেক বই জমে যায়। কিন্তু যখন আমরা বই না পড়ে পড়ে বই রেখে দিই এবং এটা একটা হ্যাবিট হয়ে যায়। আমি অনেক মানুষদেরকে দেখেছি তারা এই সমস্যার মধ্যে রয়েছে যে তারা প্রচুর বই কিনেছে এবং সেই বইগুলো তারা পড়ে না, এবং তার কাছে হয়তো আহ 500 1000 পিস বই আছে। তো যদি তুমি বই কেনো, বইটা কমপ্লিট করো বাই টাইম টু টাইম, তাহলে দেখা যাবে যে তোমার মধ্যে যে আপগ্রেডেশন তৈরি হচ্ছে, যেটা হয়তো একটা মানুষ সে 5 বছর ধরে রিসার্চ করেছে এবং ওই 5 বছর রিসার্চটা সে একটা বইতে লিখেছে। তুমি যখন ওই বইটা পড়ছো তখন তার যে 5 বছরের অভিজ্ঞতা, 5 বছরের এক্সপিরিয়েন্স, তার টাইম, তুমি কিন্তু ওই বইয়ের মধ্যে 1 মাসের মধ্যে পড়ে তুমি তোমার ব্রেনের মধ্যে আপগ্রেড করতে পারছো। অর্থাৎ তোমার ব্রেন কিন্তু 5 বছর এগিয়ে গেছে, পিছিয়ে নয়। যদি তুমি সবকিছু থেকে দূরে চলে যাও, তুমি ভাবো যে দরকার কি আছে পড়ে, বা তুমি ভাবো যে আমি এখন স্ক্রোলিং করব, রাইট নাও আমি এখন ইনস্টাগ্রাম দেখবো, ইউটিউব দেখবো, যেগুলো আননেসেসারি ভিডিও। হ্যাঁ, ইউটিউবের মধ্যে কিছু কিছু ভিডিও ভালো আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাট যেগুলো আননেসেসারি ভিডিও আমরা দেখি বাট কোনো আপগ্রেডেশন হয় না, তখন বুঝতে পারবে যে তুমি একটা জায়গায় স্টে হয়ে গেছো। তোমার থেকে টাইম কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, টাইম কিন্তু কন্টিনিউয়াসলি চলে যায়। সো সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে পড়ছো। তো নিজেকে আপগ্রেড করতে হবে। তো আমরা পরবর্তীতে স্টেপ চলে যাই এবং আমরা খুব কমপ্লিটলি এটা শেষ করব। এটাই আমাদের লাস্ট স্লাইড হবে। সো কি হচ্ছে, সম্পর্ক এবং একাকিত্ব ফ্লো। যখন আমরা সম্পর্ক এবং একাকিত্বকে বুঝতে পারি, এর জটিল বিজ্ঞানকে জানতে পারি, কমপ্লেক্সকে জানতে পারি, তখন আমাদের মধ্যে কিছু আপগ্রেশন তৈরি হয়। সো ফ্লো আমাদের ব্যক্তিত্বকে আরো জটিল, কমপ্লেক্স এবং উন্নত করে, আমাদেরকে আরো আপগ্রেড করে। তো এই দুটো ভিত্তিতে, প্রথম হচ্ছে ভিন্নতা, ডিফারেন্সিয়েশন। নতুন দক্ষতা শেখার মাধ্যমে আপনি অনন্য হয়ে ওঠেন। আপনি আজকে নতুন স্কিল শিখছেন, আপনার মধ্যে এক
অদ্ভুত ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে। হয়তো আপনি ইমিডিয়েটলি বুঝতে পারছেন না, কিন্তু আপনার আশপাশে যারা আছে, বা আপনি 5 বছর পরে বা ইভেন 1 বছর পরে আপনি রিয়েলাইজ করতে পারছেন যে না, আপনার মধ্যে একটা স্কিল ডেভেলপ হয়ে গেছে। সেটা হতে পারে লার্নিং স্কিল, সেটা হতে পারে ল্যাঙ্গুয়েজ স্কিল, ডিসিশন স্কিল, কমিউনিকেশন স্কিল, হোয়াট এভার। দেন একাকিত্ব তখন আর ভয়ের কারণ হয় না। তখন আপনি জানবেন যে আপনি হারবেন না। আপনার মধ্যে ফাইটিং স্কিল তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো পরিস্থিতিতে জিতেই আসবেন, কারণ আপনার মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ হয়ে গেছে এই স্কিলটাকে ডেভেলপ করার সঙ্গে সঙ্গে। সো, এবং একাকিত্ব, ইন্টিগ্রেশন, নিজের গণ্ডি পেরিয়ে আপনি অটোমেটিক এগিয়ে যাচ্ছেন আপনার পরিবার, বন্ধু, সমাজের সাথে একটা গভীর লক্ষ্য শেয়ার করছেন। সো এটা আমরা 50% শেয়ার করলাম আজকে। আগামীকাল আমরা এই বইটার পরবর্তী 50% শেয়ার করব। সেখানে আরো গভীরতা থাকবে যে কিভাবে একটা মানুষ সে সফল হতে পারে, ফ্লো স্টেটে আসতে পারে, এবং তার মাইন্ডসেটকে সে ডেভেলপ করতে পারে। সো স্টে টিউন, আমাদের সঙ্গে থাকুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে, আপনার ফ্যামিলির কাছে। সো তারাও যেন এটা জেনুক জানুক, এবং তারাও যেন আপগ্রেডেশন তাদের মধ্যে হোক। এবং আমি একজন সাবকনশিয়াস মাইন্ড ট্রেনার। আমি দীর্ঘ 9 বছরের বেশি ট্রেনিং ফিল্ডে আছি। আমি হাজার হাজার ছাত্রদেরকে চেঞ্জ করেছি। 2025 সালে আমি 9টার বেশি বই লিখেছি। 9টার বেশি কেন বলছি, কারণ 9টা আমি কমপ্লিট বই লিখেছি, এবং কিছু কিছু বই আনপাবলিশ হয়ে রয়েছে। সো 9টার বেশি বই লিখেছি, এবং আমি প্রায় 2,500 ছাত্রদের লাইফ ট্রান্সফরমেশন করেছি। সো আমার মধ্যে কিছু অভিজ্ঞতা হয়েছে মানুষের, ছাত্রদের লাইফ কেমন সম্বন্ধে, এবং তারা পড়াশোনাতে কি করে ডেভেলপমেন্ট করতে পারে, অমনোযোগী থেকে কি করে মনোযোগী হতে পারে, এবং তাদের লাইফের পারপাস, প্যাশন তারা কিভাবে ডেভেলপমেন্ট করতে পারে, সেগুলো নিয়ে আমি বিস্তারভাবে রিসার্চ করেছি। আমি বইও লিখেছি। আমার দুটো বই রিসেন্টলি অ্যামাজন বেস্টসেলারের মধ্যে যাচ্ছে, মননের মহাশক্তি এবং প্রজ্ঞার অমৃতধারা। যদি সেই বই দুটো কিনতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই বইয়ের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। এবং তুমি যদি একটা গ্রেট কমিউনিটি দেখতে চাও যেখানে সবাই ট্রান্সফরমেশনের জন্য জার্নি করছে, ছাত্রছাত্রীরা, তুমি মনে করো একজন অ্যাভারেজ ছাত্র, স্কুলে পড়ছো, নাম্বার বেশি আসছে না, তোমার উদ্দেশ্য যে স্কুলে টপ করা, বা উদ্দেশ্য যে তুমি এই পৃথিবীতে কিছু করবে, কিছু করবে, লাইক তুমি তোমার গোল সেট করবে, চাকরি করবে, বাট তুমি একটা ইনভায়রনমেন্ট পাচ্ছ না, তোমাকে একটা সঠিক গাইডেন্স করার লোক নেই, তাহলে আমি বলবো যে তুমি আমার কমিউনিটিতে আসো। সেখানে আমি তোমাকে কি করে শিখতে হয়, কি করে নিজেকে ডেভেলপমেন্ট করতে হয়, উইথিন 6 মান্থ আমি তোমাকে টপার তৈরি করবো। সো যদি ইন্টারেস্ট হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমার কমিউনিটির নাম দ্য কোয়ান্টাম কমিউনিটি, এবং আমার সম্বন্ধে জানতে www.plavanpage.com এ আপনারা সার্চ করতে পারেন। এবং বেশ কিছুদিনের মধ্যে আমার কোর্স ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, কোয়ান্টাম মাইন্ড ইনস্টিটিউট, যেটা আমার কোর্স ওয়েবসাইট, সেটা লঞ্চ হচ্ছে। আমি বিভিন্ন রকম ক্লাস 4 থেকে ক্লাস 12 ছাত্রদের মধ্যে ট্রেনিং দিই, এবং স্পেশালি যারা গভর্নমেন্ট অ্যাসপারিং তাদেরও আমি ট্রেনিং দিয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে নতুন দিন, নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।